আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয়, এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতি বিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের ৩টি বিশেষ দিন: ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন, জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসন আমলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন, তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে, আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপির প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি, কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার 18% এবং হতদরিদ্রের হার 5% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা 30 থেকে 40% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ২০০৭ সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং ২০১১ সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা ২০২৪ সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, 5 কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন, আর এখন 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান বিচারপতির হাতে হাত করা বা
নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। থানা মামলা না নিলে অনলাইনে, কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং এক সময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসাবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়া শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্নি পরীক্ষা হিসেবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয়, তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়, তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয়, তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো, বিশেষ করে মার্চ মাস, অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। 3রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে 2টি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারীর পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের
বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিপ ফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐকমত্যে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26শে জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23শে ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য 16ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন। রেদওয়ানী খোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য 16ই ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের 16ই ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষের শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত 3টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে 2025 সালের জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত 16ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল,
তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, রিটে আইনজীবীরা 14টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের 30টি সিদ্ধান্তে সংবিধানের 22টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপি সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিইসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। 60 সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে।
তবে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির ৭৭ জন নির্বাচিত সংসদ সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের ৩য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, প্রথম দিনে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা দ্বারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। আইনজীবীরা মনে করেন, সংবিধান ও সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে এমন ইস্যুতে দায়ের করা রিটগুলোর শুনানি শেষ হতে অনেক দিন লেগে যায়। প্রশ্ন হলো, তাহলে কি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে গেল? যদিও রুল জারি করা মানে কোনো রায় নয়, তবে সরকার পক্ষ, বিশেষ করে বিএনপি যেহেতু সংসদের 2/3 আসন নিয়ে শক্ত অবস্থানে আছে, তারা এখন বিষয়টাকে ঝুলিয়ে দিতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, হাইকোর্টের দায়ের হওয়া 2টি রিটই খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা করা গেলেই পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। সূত্রগুলো বলছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ দিচ্ছিল জামাত ইসলামী ও এনসিপি। এখন বিষয়টি চলে গেল আদালতের এজলাসে। সেখানে উল্টো জামাত ও এনসিপি বিপাকে পড়তে পারে, কারণ সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই তার জন্য শপথ নেয়া এবং দেওয়ার কোনো এখতিয়ার। কিন্তু জামাত ও এনসিপি ৭৭ জন সংসদ সদস্য শপথ নিয়ে এরই মধ্যে নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করে ফেলেছেন। সংবিধান লঙ্ঘনের দায় এমপি হিসেবে তাদের শপথও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সে কারণে জামাত ও এনসিপি এখন আদালতের বাইরে জনমত তৈরির চেষ্টা করছে। তারা এখন প্রশ্ন তুলছে, গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ হয়ে যাবে। শিশির মন্দিরের ভাষায়, বিএনপি এর মাধ্যমে নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে। আইনজীবীরা বলছেন, সংবিধানে যেটির অস্তিত্ব নেই সেটির জন্য যেটির অস্তিত্ব আছে সেটি কখনোই প্রশ্নের মুখে পড়তে পারে না। আদালত দেখবে সংবিধানে কি বলা আছে। জাতীয় ঐক্যমত্যের নামে